ভাঙতে চলেছে ১৪০ বছরের রেকর্ড। অর্থাৎ ১৪০ বছরে বাংলাতে এত টেম্পারেচার ওঠেনি যতটা এবার উঠতে পারে। হ্যাঁ বন্ধুরা, বাংলায় ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর এল নিনো বা সুপার এল নিনো। এর ফলে বাংলার বেশ কয়েকটি জেলা একদম গরমে ছারখার হয়ে যাবে। তো প্রথমে আমরা জানবো যে এল নিনো কি, এল নিনো কবে আসতে পারে এবং কোথায় সব থেকে বেশি প্রভাব ফেলবে এবং কত ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, ১৪০ বছরের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সুপার এল নিনোর ছায়া এবার পড়েছে ভারতবর্ষের ওপরে। তীব্র দাবদাহ এবং খরা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। মে মাসের শুরুতে অনেকেই ভেবেছিলেন হয়তো গরমের তীব্রতা এবার কিছুটা কমবে, কারণ এবার অন্যান্য বারের তুলনায় গরম কিন্তু এখনও সেরকমভাবে পড়েনি। কিন্তু প্রকৃতি অন্যরূপ ধারণ করতে চলেছে। দক্ষিণ আমেরিকা উপকূলে তৈরি হওয়া একটি আবহাওয়াগত পরিবর্তন এখন ভারতকে ভয়ঙ্করভাবে চিন্তায় ফেলে দিয়েছে। গত ১৪০ বছরের রেকর্ড ভেঙে আবহাওয়াবিদরা এক মহা বিপর্যয়ের আশঙ্কা করছেন, যার নাম দেওয়া হয়েছে সুপার এল নিনো। এর প্রভাবে দেশে তীব্র দাবদাহ হতে পারে, মারাত্মক লু প্রবাহিত হতে পারে অর্থাৎ গরম হাওয়া প্রবাহিত হতে পারে এবং দুর্বল মৌসুমী বায়ুর কারণে খরা পরিস্থিতির মতন সৃষ্টি হতে পারে। অর্থাৎ খরা পরিস্থিতি যদি সৃষ্টি হয় তো সেক্ষেত্রে ফসলের আধিক্য দেখা দেবে। এর ফলে আপনাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে, কারণ আপনারা গ্রেইনসই পাবেন না, কারণ খরা হলে পরে তো সেই সমস্ত কিছু প্রোডাকশনই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে সমস্ত কিছু দিয়ে মহামারী আকার ধারণ করতে পারে। সুপার এল নিনো আসলে কি? প্রশান্ত মহাসাগরীয় ক্রান্তীয় অঞ্চলের উপরিভাগের জলের তাপমাত্রা যখন স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি যখন বৃদ্ধি পায়, তখন সেই চরম পরিস্থিতিকে সুপার এল নিনো বলা হয়। অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় ক্রান্তীয় অঞ্চলে যে উপরিভাগ যেটা রয়েছে অর্থাৎ আপার লেয়ার যেটা রয়েছে, সেখানে জলের তাপমাত্রা যখন 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তখন সেই অবস্থাকে বলা হয় হচ্ছে সুপার এল নিনো। গবেষকদের মতে প্রশান্ত মহাসাগরে এবার যে উষ্ণতা দেখা যাচ্ছে তা গত 40 বছরের মধ্যে সবথেকে বেশি ব্যতিক্রমী। ইন্দোনেশিয়া এবং আমেরিকা উপকূলের কাছাকাছি সমুদ্রের জল অতিরিক্ত উত্তপ্ত হয়ে একটি বিপজ্জনক ওয়ার্মিং রিং বা উষ্ণ বলয় তৈরি করেছে। দেখুন, এই যত কিছু হচ্ছে না, সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এমনিতেই খুব কম, পুরো যে বাতাস রয়েছে তার 0.1% রয়েছে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু বর্তমানে যেহেতু কলকারখানা এত হয়েছে এবং এত কার্বন এমিশন হচ্ছে এবং এত কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এর ফলে কি হচ্ছে না, উপরে একটা কার্বন ডাইঅক্সাইডের লেয়ার পড়ে গেছে। আর কার্বন ডাইঅক্সাইড কি করে? কার্বন ডাইঅক্সাইড উপরে উঠে মূলত কি করে, তারা যে হিট যেটা দিনের বেলা যেটা আসে সূর্যের থেকে, সেটাকে উপরে যে উঠে যাবে না, সেখানে তারা বাধা সৃষ্টি করে। এর ফলে কি হয়, হিটটি উপরে গিয়ে বাধা পেয়ে আবার নিচে চলে আসে। অর্থাৎ হিটটি না উপরে চলে যেতে পারে না, অর্থাৎ মহাশূন্যে চলে যেতে পারে না, সেটা উপরে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আবার নিচে চলে আসে। এবং এই কার্বন ডাইঅক্সাইডের এই যে আস্তরণ বেশি হওয়ার কারণে আস্তে আস্তে গ্রিন হাউস, যেটাকে আমরা মেইনলি আমরা বলি হচ্ছে গ্রিন হাউস সমস্যা যেটাতে হচ্ছে বা যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি, সেটা মূলত এই কার্বন ডাইঅক্সাইডের জন্যে হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে, এতটা কার্বন ডাইঅক্সাইডের লেয়ার বেড়ে গেছে না, তো সেক্ষেত্রে সাগরের জলের যে উপরের তলের তাপমাত্রা সেটা পর্যন্ত বেড়ে যাচ্ছে এবং এর ফলে তৈরি হচ্ছে বিভিন্ন প্রকারের সমস্যা। দেখুন, এখন দেখবেন যে না, আবহাওয়াটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যেই সময়তে গ্রীষ্মকাল হওয়ার কথা সেই সময়তে গ্রীষ্মকাল হচ্ছে না, তার 1-1.5 মাস পিছিয়ে গেছে। শীতকাল যখন শুরু হওয়ার কথা তখন হচ্ছে না, কিছুদিনের হেরফের হয়ে যাচ্ছে। 1-1.5 মাস বা 17-18 দিন 20 দিনের হেরফের হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরো জলবায়ুতে একটা ভয়ঙ্কর প্রভাব সৃষ্টি করছে এই কার্বন ডাইঅক্সাইড। ভারতের উপরে এর সম্ভাব্য প্রভাব ঠিক কী হতে পারে? ভয়াবহ বা ভয়ানক দাবদাহ এবং উষ্ণরাত। ভারতীয় আবহাওয়া দফতর অর্থাৎ IMD ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহ বা লুয়ের সতর্কতা জারি করেছে। আগামী সপ্তাহগুলোতে কেবলমাত্র দিনেই নয়, রাতের বেলাতেও অসহ্য ভ্যাপসা গরম এবং চরম অস্বস্তিতে ভুগতে হবে সাধারণ মানুষকে। নর্মালি কী হয়, দিনের বেলায় গরম তাপমাত্রা তো রাত্রেবেলা উপরে চলে যায়, এর ফলে ঠান্ডা হাওয়া হয়
কিন্তু কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের লেয়ারের জন্য সেটা আবার ঘুরে আবার চলে আসছে পৃথিবীতে। এর ফলে কি হচ্ছে, রাত্রিবেলায় যে ঠান্ডা হাওয়া যেটা থাকার কথা সেটা থাকছে না, সেটা গরম হাওয়া হয়ে যাবে। দুর্বল বর্ষা এবং কম বৃষ্টিপাত। ভারতে সাধারণত বর্ষাকালে গড়ে প্রায় 870 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়, তবে সুপার এলনিনোর প্রভাবে এবার এই 870 মিলিমিটার বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা কমে 800 মিলিমিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের তুলনায় এবার বর্ষা ব্যর্থ হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ। এর ফলে কৃষিক্ষেত্রে ভয়ঙ্কর প্রভাব পড়বে। ভারতের প্রায় 60% কৃষক চাষবাসের জন্য সম্পূর্ণভাবে বৃষ্টির জলের উপরে ডিপেন্ড করে। মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়লে পরে ধান, ডাল, আখ এবং তৈলবীজের মতন প্রধান ফসলের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মূল্যবৃদ্ধি হতে পারে, খরা দেখা দিতে পারে। ফলন কম হওয়ার কারণে খাদ্যশস্যের সংকট তৈরি হতে পারে, যা সরাসরি প্রভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে যাবে। দেখুন, তেলের দাম বাড়লে বা অন্য কোনো প্রোডাক্টসের দাম বাড়লে যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে না, সেক্ষেত্রে ধরুন আমরা ওটা কিনলাম না, সেক্ষেত্রে সেটাকে মেকআপ দেওয়া যায়। কিন্তু ভাত আপনাদের খেতেই হবে, গম লাগবে, কারণ রুটি খেতেই হবে। এগুলোর দাম যদি বেড়ে যায় তাহলে সেগুলো ডাইরেক্টলি প্রভাব ফেলে। যেমন তেলের দাম বাড়লে পরে, তেল মানে হচ্ছে সরষের তেল বা সাদা তেল, সেটা মানুষের আমজনতা অর্থাৎ গরিব থেকে শুরু করে একদম মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাইকে ডাইরেক্টলি এফেক্ট করে। এর ফলে কী হবে, বিশেষ করে রাজস্থান, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে খরা এবং চরম তাপপ্রবাহের ঝুঁকি সবথেকে বেশি। আবহাওয়াবিদদের মতে এই সংকটের প্রভাব শুধুমাত্র যে ভারতেই সীমাবদ্ধ থাকবে যেমনটা নয়। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে এর মাসুল গুনতে হবে। এর আগে 1997, 1998 এবং 2015-2016 সালে বিশ্বব্যাপী যে আবহাওয়াগত বিপর্যয় প্রত্যক্ষ করেছিল, এবারও তার পুনরাবৃত্তি স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই যে সুপার এলনিনোর প্রভাবে তাপমাত্রা কোনো জায়গাতে যেখানে এভারেজ টেম্পারেচার থাকে 42 ডিগ্রি বা 43, সেখানে এভারেজ টেম্পারেচার এবার 46-47 হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ার চান্সেস রয়েছে। এবং যেখানে তাপমাত্রা 45 থাকে সেখানে 50-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাত কিন্তু প্রচুর কম হয়ে যাবে, অর্থাৎ বর্ষা কমে যাবে এবং গ্রীষ্মের প্রভাব অর্থাৎ গরমের প্রভাব বাড়বে। এর ফলে সেটা পৃথিবীর উপরে, শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর উপরে মারাত্মক খারাপ প্রভাব পড়বে। এবং এর একমাত্র লক্ষণ, এই যে কোনো সমস্যার থেকে, এই গ্রিন হাউস গ্যাসই বলুন কিংবা ধরুন এই গ্লোবাল ওয়ার্মিং বলুন, বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ। কারণ গাছই একমাত্র রয়েছে যারা কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় এবং অক্সিজেন ছাড়ে। গাছ ছাড়া আর কোনো গতি নেই। যেভাবে পুরো বিশ্বে গাছ কাটা হচ্ছে, যেভাবে মডার্নাইজেশন হচ্ছে, যেভাবে আরবানাইজেশন হচ্ছে, সেক্ষেত্রে গাছ কাটা হচ্ছে, গাছ ধ্বংস করা হচ্ছে। গাছ কেটে জঙ্গল পরিষ্কার করে সেক্ষেত্রে আরবানাইজেশন হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা মানব জাতির উপরে প্রচণ্ড বড় একটা প্রশ্নচিহ্ন হয়ে আছে। কারণ যেভাবে ইন্ডাস্ট্রি বাড়ছে, এদিকে গাছ কমছে, তো সেটাকে প্রকৃতি কোনোভাবে ব্যালেন্স করতে পারবে না। এর ফলে কী হবে, গরম বাড়তে থাকবে, এতটা গরম বাড়বে, এতটা অসহ্য গরম বেড়ে যাবে, যেটা আগামী 10-20 বছর পরে সহ্য করা মুশকিল হয়ে যাবে। তো এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।